নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি আরো বারো। মধুবন্তীর সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। শুরুতেই যে খবরে নজর রাখবো, তৃণমূলের মিছিলে সন্দেশখালীর প্রতিবাদী মহিলারা, প্রতিবাদীদের হাতে তৃণমূল কার্যালয় উদ্বোধন। অভিযুক্তরা গ্রেপ্তার হয়েছে, তৃণমূল নেতৃত্বের উপর খুশি জানালেন প্রতিবাদী অমলা মণ্ডল। দেখুন সেই ছবি, যে ছবির কথা আপনাদের বলছিলাম। তৃণমূল কার্যালয় উদ্বোধন যেমন হয়েছে, প্রতিবাদীরা তারা কিন্তু বলছেন যে তৃণমূল নেতৃত্বের উপর খুশি, কারণ অভিযুক্তরা গ্রেফতার হয়েছে। যাদের বিরুদ্ধে মূলত তাদের অভিযোগ ছিল শেখ শাহজাহান, তাদের দুই শাগরেদ উত্তম সর্দার এবং শিবু হাজরাদের বিরুদ্ধে, তারা গ্রেফতার হয়েছে। ফলত সন্দেশখালীর প্রতিবাদীদের একাংশ তারা খুশি। তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস উদ্বোধন হলো তাদের হাত দিয়ে এবং উপস্থিত ছিলেন সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো। যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে, তৃণমূল নেতৃত্বের উপর খুশি জানিয়েছেন প্রতিবাদীরা। এবং আজকে যে পার্টি অফিসের উদ্বোধনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এর সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে প্রতিবাদী অমলা মণ্ডল এবং যারা ছিলেন তার সঙ্গে প্রত্যেকেই কিন্তু বলছেন তারা খুশি। তার কারণ শেখ শাহজাহান, উত্তম সর্দার এবং শিবু হাজরা এরা গ্রেফতার হয়েছেন। এইবার তদন্তের দিকে অবশ্যই তাদের আস্থা রয়েছে, তাদের নজর রয়েছে ঠিকই, কিন্তু এই মুহূর্তে তারা খুশি, তারা বলছেন। একদমই মধুবন্তী, আমাদের সঙ্গে রয়েছে সন্দেশখালী থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন সঞ্জিত রয়েছে, সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, প্রথমেই যেটা জানতে চাইবো যে এই সন্দেশখালীতে এতদিন কি তাহলে তৃণমূল কংগ্রেসের কোনো পার্টি অফিস ছিল না, এবং এত যে প্রতিবাদ বিক্ষোভ হলো, একটা ঠিক বিষয় যে এই সন্দেশখালীর বেশ কয়েকটি ব্লকে সেখানে বিজেপির যথেষ্ট প্রাধান্য রয়েছে, মূলত যে সমস্ত জায়গাগুলোতে বিক্ষোভ প্রতিবাদ হচ্ছিল গত কয়েকদিন ধরে, সেখানে তাহলে তৃণমূল এবার নিজেরা সেখানে থাবা বসাতে পারলো? একেবারে ঠিক। তুমি জানো সন্দেশখালী প্রতিবাদ, সন্দেশখালীর যে নারী নির্যাতন সহ একাধিক দাবিতে বারবার রাজ্য তথা দেশের রাজনীতিতে কিন্তু বারবার কিন্তু সেই শিরোনামে এসেছে, আলোচিত নাম। সেই সন্দেশখালীতে যার যে প্রার্থী করা হয়েছে, যে বিজেপি প্রার্থী, বিশেষ করে লোকসভার যে রেখা পাত্র, সেই পাত্রপাড়া সহ একাধিক জায়গায় আন্দোলন দেখেছে গোটা দেশ। সেই জায়গায় কিন্তু আজকে তৃণমূলের যে ত্রিমণি বাজার, যেখানে আন্দোলন সংগঠিত হয়েছিল, সেখানে কিন্তু তৃণমূলের আজকে দলীয় কার্যালয় হলো। এর আগে যে পার্টি অফিস ছিল, সেখানে যে যার কথা বলা হচ্ছে যে অভিযুক্ত শিবপ্রসাদ হাজরা, তিনি কিন্তু এখন জেলবন্দি। তার ব্যক্তিগত পার্টি অফিস ছিল, কিন্তু এবার তৃণমূলের দলের পক্ষ থেকে অর্থাৎ বিধায়ক সুকুমার মাহাতো, দিলীপ মল্লিকের নেতৃত্বে কিন্তু এখানে দলীয় কার্যালয় হলো। আর সেখানেই প্রতিবাদে অর্থাৎ প্রতিবাদীরা অর্থাৎ সন্দেশখালী প্রতিবাদীরা বারবার যে অভিযোগটা আনছিল যে এখানকার মানুষের কিন্তু তৃণমূলের প্রতি আস্থা আছে। প্রতিবাদীরা বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় দল করে। শুনি তাদের মুখ থেকেই শুনি, তোমার আশেপাশে বহু মানুষ রয়েছেন, সন্দেশখালীর মহিলারাও রয়েছেন, তারা কি বলছেন তাদের মুখ থেকে শুনতে চাইবো। আমি সরাসরি কথা বলবো। আপনাদের প্রতিবাদটা কাদের সঙ্গে ছিল? আপনাদের প্রতিবাদটা কাদের সঙ্গে ছিল বলুন। আমাদের প্রতিবাদটা অন্যায়ের বিরুদ্ধে ছিল। আমাদের কোনো রাজনীতি প্রতিবাদ ছিল না। আমরা অন্যায় যাতে না হয়, আমরা সবাই যাতে ভালোভাবে থাকতে পারি, দিদি যেটা চায় আমাদের জন্য, যে আমরা সবাই ভালোভাবে যাতে সুস্থভাবে থাকতে পারি, তার জন্য এত প্রকল্প, এত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা করেছেন, এইরকম মহিলা মুখ্যমন্ত্রী আর এ জন্মে হয়তো পাবো না। তাই আমরা দিদিরই সঙ্গে সারা জীবনই থাকতে চাই। দিদি সারা জীবনই থাক, যুগ যুগ থাক, এটা আমরা চাই। আর আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, আমরা সবাই মিলে প্রতিবাদ করেছি, আমরা তৃণমূল দলও প্রতিবাদ করেছি। তার জন্য তো অন্য কোনো রাজনীতির রং নেই এর মধ্যে। তা বিশেষ করে আজকে কি কি হলো, আবির খেলা কি কি করলেন আজকে সবাই মিলে আবার নতুন করে সবাই এলো, নেতৃত্ব যারা ছিল থেকে আমাদের এমএলএ দাঁড়িয়ে থেকে সবাইকে ডেকে পরবর্তী নুরুল হাসান যাতে আমাদের বিপুল ভোটে জয়ী হতে পারে, তার জন্যই আমরা এই সভাটা হলো। এবং আমরা এই সভার মধ্যে দিয়ে আমরা সবাই স্লোগান দিয়ে আমাদের নতুন কার্যালয়ে, এই নির্বাচন কার্যালয়ে আমরা উপস্থিত হলাম। শঙ্খ মিষ্টি কেমন লাগে? শঙ্খ মিষ্টি, নতুন কোন জিনিস উদ্বোধন হলে আমাদের তো ভালোই লাগবে। শঙ্খ বাজিয়েই তো সেটা উদ্বোধন করতে হয়। এবং রেখা পাত্র তিনি প্রতিবাদী, তিনি তো বিজেপিতে যোগ দিয়েছেন, বিজেপি প্রার্থী, তাকে নিয়ে তারা কি বলবেন? হ্যাঁ, রেখা পাত্র, শুনুন, রেখা পাত্র তো প্রতিবাদী, তিনি তো বিজেপিতে যোগ দিয়েছেন, বিজেপি প্রার্থী, তাকে নিয়ে কি বলবেন আপনারা? রেখা পাত্র আমাদের সবার মধ্যেই তিনি ছিলেন। রেখা পাত্র, আমরা তাকে কি বলবো জানি না, কারণ সে তো আমাদের একদম দলনেত্রী নয়, সবাই দলনেত্রী এর মধ্যে ছিল। তিনি যে দলনেত্রী তা তো নয়, বা রাজনীতি কারণে তিনি যে রাজনীতির রং নিয়ে কোনোদিন তো তিনি কোনো রাজনীতি করেননি। নতুন করে দেখলাম যে বিজেপির মানে মুখ হয়ে গেলেন, এটা তো আমাদের অবাক লাগছে যে কি করে হলো, হয় কি করে। তিনি কোনোদিন রাজনীতিই জানেন না। কারণ
একদমই, অনেক ধন্যবাদ সঞ্জিত। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে। রেখা পাত্র তিনি রাজনীতি বোঝেন না এমনটা বলছেন যারা রয়েছেন সেখানে, যারা প্রতিবাদ করেছিলেন এই শিবু হাজরা উত্তম সর্দারদের বিরুদ্ধে, তারা আজকে তৃণমূলের পার্টি অফিস উদ্বোধনে ছিলেন। আরো বেশ কিছু প্রতিবাদীর সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি, তারা কি বলছেন শুনুন। উলটপুরাণ বর্ষিয়ার লোকসভার প্রার্থী বিজেপির রেখা পাত্রের সেই পাত্রপাড়ায় প্রতিবাদীরা আজকে তৃণমূলের মিছিলে একদিকে মিছিলে পা মেলালেন, অন্যদিকে কর্মী সভায় হাঁটলেন। তারা জানাচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন। আমি এই রকম একজন প্রতিবাদীর সঙ্গে কথা বলবো। আপনাদের কি অভিযোগ ছিল আর কেন আসলেন আজকে? আমাদের অভিযোগ ছিল যারা দুর্নীতি করেছে আমাদের নেতৃত্ব, তারা আজকে জেলে গেছে। আমরা খুব খুশি, আর তার জন্য আমরা এই টিএমসি পার্টিটা করব। আমাদের এখন কোনো আর আক্ষেপ নেই, কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। আমরা দিদির পাশে আছি, দিদির পাশেই থাকবো। বিভিন্ন সামাজিক প্রকল্প পান? হ্যাঁ হ্যাঁ, কি প্রকল্প? সব রকম, লক্ষ্মীর ভাণ্ডার, সবুজ সাথী, খাদ্য সবুজ, আর অনেক অনেক প্রকল্প, কন্যাশ্রী, রূপশ্রী, সব রকম প্রকল্প, মানে দিদি যত প্রকল্প শুরু করেছে সব প্রকল্পই আমরা পাই। প্রতিবাদীরা জানিয়ে দিলেন যে আমরা তৃণমূলের পাশে আছি, আগেও ছিলাম। কিছু নেতৃত্বের কাজকর্মের জন্য আমরা সেই আন্দোলন বেছে নিয়েছিলাম। আমরা শান্তিতে আছি, বিভিন্ন প্রকল্পের সুবিধা পাই। সেই পাত্রপাড়ার অমলা পাত্র থেকে শুরু করে প্রতিবাদীরা আজকে তৃণমূলের মিছিলে, সব মিলিয়ে আজকের এই সন্দেশখালী উলটপুরাণ চিত্র রীতিমতো রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ মনে করছে আগামী লোকসভা নির্বাচনে। সন্দেশখালী থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি। এবার আসবো বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের কথায়। তার একেবারে লক্ষ্মী লাভ, যেটা জানা যাচ্ছে 2023 থেকে 2024 প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়েছেন, লক্ষ্মীর ভান্ডারের সুবিধেও পেয়েছেন বসিরহাটের এই বিজেপি প্রার্থী। কলকাতা টিভিতে ব্যাংক স্টেটমেন্টের তথ্য, রাজ্যের প্রকল্পের প্রশংসা। রেখা পাত্রের পরিবারে 3 থেকে 4 মাস তিনিও পেয়েছেন, এমনটাই জানিয়েছেন রেখার শাশুড়ি মধুবন্তী। একদমই, আর এই রেখার শাশুড়ির সঙ্গে কথা বলেছেন, তার ঠিক কি বক্তব্য ইনি শুনেছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। দেখুন। বসিরহাট লোকসভার বিজেপি প্রার্থী রেখা পাত্র সন্দেশখালীর পাত্রপাড়ায় বাড়ি। অত্যন্ত গরিব পরিবারের এবার প্রতিবাদী মুখকে বিজেপি তাদের প্রার্থী করেছে এবং তাদের এই বাজি বঙ্গ তথা দেশের রাজনীতিতে এই প্রতিবাদী মুখকে সামনে এনে 2024 লোকসভা নির্বাচনে তারা বৈতরণী পার হতে চাইছে। প্রার্থী হওয়ার পরে বাড়িতে এসেছিলেন, তার শ্বশুর শাশুড়ির সঙ্গে কথা হয়েছিল। আমি সরাসরি কথা বলবো, তার শাশুড়ি মা রয়েছে। কতটা আনন্দ প্রার্থী হয়ে যখন বাড়ি আসলো? খুব আনন্দ, খুব সুখী। বৌমাকে বরণ করে বাড়িতে আবার বাড়িতে তুললাম, বরণ করে ফুল দিয়ে আমরা বাড়িতে তুললাম বৌমাকে। খুব খুশি সবাই, গ্রাম প্রতিবেশী, আমার এখানে অন্তত 1000-2000 লোক, খুব সবাই খুশি, সবাই আনন্দ করছে। এই আনন্দ যেন মাথায় করে নিয়ে আশীর্বাদের ফুল নিয়ে যেন ছড়াতে পারে। আর বিশেষ করে সেদিন কি খাওয়ালেন বৌমাকে? রান্না করে কি খাওয়ালেন? খাওয়াতেও পারিনি, করতে পারিনি, আমরা দেখতেও পাইনি। আমার বাড়িতে এসেছে, আমরাও দেখতেও পাইনি, আর বৌমার সঙ্গে কথাও হয়নি। ওই লোকেই ঘিরে রেখেছিল। ক ঘন্টা ছিল? কই আধা ঘন্টাও ছিল না। এমনি 1 বছর নাকি? আমি 2-3 মাস পেয়েছিলাম। আর বাড়ির লোক এলো না? আর অন্যান্য মহিলা রেখাদি কতদিন পেয়েছে? ও আমি সঠিক বলতে পারবো না। বৌমারা টাকা ঢোকে কি ফেলে কি বার করে অ্যাকাউন্ট নাম্বারও জানি না, আর ওসব আমাদের কাছে বলে টলে না। 1 বছর মতো কাট করেছিল। কতদিন করেছিল কাটটা? করেছিল, বহুতবার করেছিল, বহুতবার জমা দিয়েছিল। যে হয়েছে কবে থেকে তাও জানি না। আপনার কাছে কেমন? প্রকল্পগুলো তো ভালো, কিন্তু সে না পেলে কি করে বলবো ভালো বলে। এই সরকারি প্রকল্পগুলো ভালো তো? হ্যাঁ, যে সরকারি প্রকল্পগুলো তো ভালো। হ্যাঁ ভালো, সব ভালো, সব ভালো। প্রার্থীর পরিবার সদস্যরা জানিয়ে দিলেন রাজ্য সরকারের একাধিক প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার থেকে স্বাস্থ্যসাথী কার্ড, বিভিন্ন সামাজিক প্রকল্প অত্যন্ত ভালো,
কিন্তু অনেকে পারছে না। ইতিমধ্যে রেখা পাত্র লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পেয়েছে এমনটাই বলছেন পরিবারের সদস্য থেকে গ্রামবাসীরা। তাই সব মিলিয়ে এই প্রকল্পের সুবিধায় স্বয়ং রাজ্যের অর্থাৎ বসিরহাট লোকসভার বিজেপি প্রার্থী রেখা পাত্র। সন্দেশখালী থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি। এখন সময় একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশানায় বিজেপির রিপোর্ট কার্ড ভুলে যান। 21-এর ভোটে হারের পর 100 দিন ও আবাসে বাংলাকে কত টাকা প্রশ্ন। 15 দিন পরও শ্বেতপত্র প্রকাশ করলো না বিজেপি। মোদিজির গ্যারান্টি কতটা অসার প্রমাণ করে এই নীরবতা। অর্থাৎ ঋষিকেশ, যেটা বোঝা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কালকে। একদমই চ্যালেঞ্জ তিনি আগেই ছুড়েছিলেন যে শ্বেতপত্র প্রকাশ করা হোক। 21-এর নির্বাচনের পরে 100 দিনের কাজ এবং আবাস যোজনার কাজের ক্ষেত্রে কত টাকা দেওয়া হয়েছে, কত ঘরবাড়ি তৈরি করা হয়েছে কেন্দ্রীয় প্রকল্পে, কত টাকা পেয়েছেন গ্রাহকরা, সেই তথ্য দিক কেন্দ্রীয় সরকার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ করেছিলেন। এমনকি তিনি চ্যালেঞ্জ করেছিলেন বিভিন্ন জায়গায়, তার যে উত্তরবঙ্গের যে সভা ছিল সেই সভাতেও বিজেপির কোনো নেতারা চলে আসতে পারেন রিপোর্ট কার্ড নিয়ে। কিন্তু প্রায় 15 দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত কেউ সেই তথ্য দিতে পারেনি। বিজেপির কোনো নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই চ্যালেঞ্জ গ্রহণ করেননি। ফলত অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে মোদিজির গ্যারান্টি আসলে কতটা অসার প্রমাণ করে এই নীরবতা। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তাও তাদের সাহায্য করতে পারবে না, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, এই নিয়ে আমরা কথা বলবো। দেবজ্যোতি ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে, বিশেষ প্রতিনিধি। দেবজ্যোতি, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পোস্ট করেছেন তাতে ছত্রে ছত্রে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন তিনি। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপির কোনো নেতার কোনো বক্তব্য কি পাওয়া গেছে বা তাদের কোনো পোস্ট? দেখো, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু শ্বেতপত্র প্রকাশের কথা বলছেন, যে যেভাবে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলা হচ্ছে যে সমস্ত আবাস যোজনা এবং 100 দিনের কাজের টাকা দেওয়া হয়েছে, সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এবং তিনি সোশ্যাল মিডিয়ায় একটি টুইট করেছেন। সেখানে কেন্দ্রীয় সরকারের কাছে শ্বেতপত্র প্রকাশের দাবি করছেন। তাদের যেটা দাবি যে কোনো টাকা কিন্তু গত 2 বছরে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আবাস যোজনা বা 100 দিনের জন্য দেয়া হয়নি। তারা মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন। অবিলম্বে ভারতীয় জনতা পার্টির যে কোনো নেতৃত্ব তারা সামনে এসে জবাব দিন। তার জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন তিনি নিজেই প্রস্তুত রয়েছেন এবং সেখানে শ্বেতপত্র প্রকাশ করলে বাংলার মানুষের কাছে পরিষ্কার হবে যে কিভাবে বাংলাকে তারা বঞ্চনা করেছেন। সেই দিক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই পোস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে 15 দিন আগে তিনি উত্তরবঙ্গে যে চ্যালেঞ্জ করেছিলেন সেই চ্যালেঞ্জের কথা আজকে তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন এবং সেখানে বলেছেন যে তৃণমূল কংগ্রেসের যে সরকার চলছে সেখানে কিন্তু 100 দিনের প্রকল্প এবং আবাস যোজনার কোনো টাকা গত 2 বছরে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি। উল্টে তারা মিথ্যে কথা বলছেন। প্রধানমন্ত্রী নিজে মিথ্যে বলছেন, বিজেপির রাজ্য নেতৃত্ব মিথ্যে কথা বলছেন। অবিলম্বে তারা শ্বেতপত্র প্রকাশ করুন এবং যে কোনো মঞ্চে সামনাসামনি হতে প্রস্তুত বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন। একদমই দেবজ্যোতি, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা গতকালও দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেন এবং তিনি বলেন যে প্রায় 2 সপ্তাহ পার, ঘড়ির কাঁটা 350 ঘন্টা ছুঁই তবুও এখনো পর্যন্ত চ্যালেঞ্জের কোনো জবাব দেয়নি বিজেপি। এবং আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশানায় ফের বিজেপি। কেন্দ্রীয় বঞ্চনার কথা বারবারই তারা বলেছেন, প্রত্যেক সভায় বলেছেন, সমাবেশে বলেছেন। এবারে বিজেপির রিপোর্ট কার্ড ভুলে যান এমনটাই বললেন। এ নিয়ে আমরা কথা বলবো। মধুমন্ত্রী দিলীপ ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে, বিজেপি বিধায়ী সাংসদ। দিলীপ দা, স্বাগত আপনাকে কলকাতা টিভিতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন, তিনি তো শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছিলেন যে 100 দিনের কাজ এবং আবাস যোজনায় বাংলাকে কত টাকা দিয়েছে 21-এর ভোটের পরে কেন্দ্রীয় সরকার। আপনাদের কাছে কার্যত চ্যালেঞ্জ ছড়ে দিয়েছেন। তিনি বলছেন 15 দিন অতিক্রান্ত হয়ে গেল, কোনো বিজেপি নেতা এর জবাব দিচ্ছেন না। টাকা চুরি করছেন ওনারা, আবার চ্যালেঞ্জ ছুটবে নাকি? মানুষ জানতে চাইছে। মানুষ যখন দাবি করে যে ওকে অ্যারেস্ট করো, এই হিসাব দাও, তখন তো ওনারা কিছু বলেন না। উনি হিসাব চাওয়ার কে? উনি শ্বেতপত্র। আমি উল্টো বলবো, 2,29,000 কোটি টাকা সিএজি বলেছে, হিসাব নেই, তার হিসাব দাও। শ্বেতপত্র কেন্দ্র সরকার 12 বছর টাকা পেয়েছেন, তার হিসাব দিন। সেটা সেই 100 দিনের কাজের টাকা হোক, সড়ক যোজনা, আবাস যোজনা থেকে আরম্ভ করে যা যা যোজনায় টাকা আছে তার হিসাব আপনারা দিন। তারপরে আপনি আবার শ্বেতপত্রের কথা আর
দিলীপ দা, আপনার অডিও ভালো আসছে না, একটু যদি সরে গিয়ে কথা বলেন প্লিজ। আমি গ্রামে আছি, গ্রামে হবে না। চলো, ধন্যবাদ ধন্যবাদ। দিলীপ ঘোষ তিনি যেমনটা বলছিলেন যে 100 দিনে কাজের টাকা চুরি করেছে তৃণমূল কংগ্রেস, তারা আগে ক্যাগ রিপোর্ট, যে রিপোর্ট দেওয়া হচ্ছে সেখানে যে পরিমাণ টাকা চুরি হয়েছে সেটা দেখানো হচ্ছে, বা এই 100 দিনের কাজের সমস্ত রিপোর্ট বরং তারা দিক আগে কেন্দ্রীয় সরকারকে যে কত কাজ হয়েছে না হয়েছে। মধুবন্তী দেবজ্যোতিও রয়েছে আমাদের সঙ্গে। একদমই, আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ টেলিফোন লাইনে রয়েছেন। দেবজ্যোতি, লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে বলা যেতে পারে এই যে কেন্দ্রীয় বঞ্চনার কথা উঠছে তৃণমূলের পক্ষ থেকে, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গতকালও বলতে শুনেছিলাম, তিনি তখনও চ্যালেঞ্জ করেছিলেন, আজও করছেন, এবং বিশেষ করে বিজেপিকে শ্বেতপত্র প্রকাশ করতে বলছেন, কিন্তু বিজেপি চ্যালেঞ্জ এখনো পর্যন্ত অ্যাকসেপ্ট করেনি, এমনটাই তার দাবি। দেখো, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একাধিক নেতৃত্ব কেন্দ্রীয় বঞ্চনার কথা বলছেন। বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ থেকে যে চ্যালেঞ্জ করেছেন যে যদি টাকা দেওয়া হয় তাহলে অবিলম্বে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে শ্বেতপত্র প্রকাশ করে তারা জানাক। যদি সেই শ্বেতপত্র প্রকাশ তারা করতে পারেন তাহলে আমরা জেনে নেব যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্যকে টাকা দেওয়া হয়েছে। গত 2 বছর ধরে যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো টাকা দেওয়া হয়নি তা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে স্পষ্ট, এবং তিনি বলেছেন যে কোনো সময় তিনি প্রস্তুত রয়েছেন। গত 15 দিন ধরে একই দাবি তিনি করছেন, সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন, এবং তাছাড়াও কিন্তু উত্তরবঙ্গের সভা থেকে তিনি কেন্দ্রীয় নেতৃত্বকে চ্যালেঞ্জ করেছেন বিজেপির যে অবিলম্বে তারা শ্বেতপত্র প্রকাশ করুক। কিন্তু বিজেপির পক্ষ থেকে উল্টো কথাই তারা কিন্তু বলে যাচ্ছেন যে টাকা নিয়ে দুর্নীতি হয়েছে, এবং সেই দুর্নীতির অভিযোগ কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও প্রকাশ করা হয়নি। অর্থাৎ দেখো, রাজনৈতিকভাবে যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কেউ যদি শ্বেতপত্র প্রকাশের কোনো ইঙ্গিত দেন তাহলে বোঝা যেত যে রাজ্য সরকার। অর্থাৎ দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল বারবারই এই বিষয়টা নিয়ে কিন্তু নিশানা করছে বিজেপিকে। অবশ্যই সেদিকে আমাদের পরবর্তী সময় নজর থাকবে। আপাতত ধন্যবাদ দেবজ্যোতি, তোমাকে কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। এবার যে প্রসঙ্গে আসবো, সঞ্জীব সান্যাল তিনি যা বলেছেন গতকাল তার সুরে এবার দিলীপের বাঙালি তো। দিলীপ ঘোষ কি বলছেন আপনাদের শোনাই। বাইরের লোক বললে সেন্টিমেন্টে লাগে, বাংলায় যে রাজনীতি দুর্নীতি চলছে এর পরেও বাঙালির উচ্চাকাঙ্ক্ষী কেউ বলবে সন্ধ্যের পর পাড়ায় পাড়ায় পার্টি অফিসে মদের ফোয়ারা, ভাবমূর্তি খারাপ কে করেছে, প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ কি বলছেন এক্ষেত্রে শুনুন একবার। আমার মনে হয় এর জন্য বাঙালিরা আমরাও খানিকটা দায়ী আছি। বাইরের লোক বলে দিলে সেন্টিমেন্টে লাগে, কিন্তু সেন্টিমেন্টের একটা কারণও থাকতে পারে। বাঙালির যে রাজনীতি চলছে, বাঙালির যে দুর্নীতি চলছে, এরপরে কি বাঙালি উচ্চাকাঙ্ক্ষী বা বড় চিন্তাভাবনা নিয়ে কাজ করছে কেউ বলবে? যাই হোক, বিভিন্ন লোক তার মতামত জানাবেন, অবশ্যই জানানো উচিত। এটা ঠিক যে কাউকে ছোট করার দরকার নেই। না, মদ সিগারেট কে খায় না, নাকি বাঙালিরা খায় না? আজকে যে পশ্চিমবাংলায় কালচার চলছে সবই রাজনীতি থেকে, সন্ধ্যার পরে দেখুন না যারা এইসব করে বেড়াচ্ছে, কাটমানি, পাড়ায় পাড়ায় পার্টি অফিসে মদের ফোয়ারা চলছে। কারণ বাইরের লোক বলে যে যদি কষ্ট হয় তাহলে বন্ধ করুন। ইমেজ খারাপ কে করেছে বাঙালি? আজকে স্কুলে পড়াশোনা বাদ দিয়ে চাকরিতে পয়সা নেওয়া হচ্ছে, হসপিটালে চিকিৎসা নেই, ওষুধ নেই, ডাক্তার নেই, গরিব মানুষের দিকে কেউ তাকায় না, থানাগুলো তোলাবাজির জায়গা হয়ে গেছে। আর চাকরি পেতে গেলে সেই ডেলি রেট বা কন্ট্রাকচুয়াল থেকে আরম্ভ করে যাই সবাইকে পয়সা দিতে হয়। এগুলো তো সামাজিক ব্যাধি আমাদের। তারপরে কিছু লোক ফুর্তিতে আছে। দিলীপ ঘোষ যেমনটা বললেন, তবে তিনি একদিকে যেমন সঞ্জীব সান্যালের সমর্থন করেছেন তার বক্তব্যের, তবে তিনি বলছেন যে বাইরের লোক বললে, অর্থাৎ সঞ্জীব সান্যাল তিনি বাঙালি হলেও, যদিও তিনি এ রাজ্যে এখন বসবাস করেন না, কিন্তু তার পথ চলা শুরু হয়েছিল এ রাজ্য থেকে। সেন্ট জেভিয়ার্স কলেজের যেটি এখন কলেজে পরিণত হয়েছে, সেই স্কুল থেকে তার পড়াশোনা শুরু হয়। কিন্তু সেই সঞ্জীব সান্যালকে অন্তত দিলীপ ঘোষ বাইরের লোক বলছেন, এটা বোধহয় একটা দিক রয়েছে। তবে সঞ্জীব সান্যাল তিনি ঠিক বাঙালিদের নিয়ে ঠিক কি মন্তব্য করেছেন, কতটা কটাক্ষ করেছেন একবার শুনুন না। Even more important than that was a poverty of aspiration. If your society aspires that the highest form of life is a union leader or an adda intellectual, what in Kolkata is called an atel, and that is your aspiration, that you are sitting around smoking and having sipping your old monk and
passing judgment on the rest of the world rather than doing anything. And smoking throughout the day. Yeah, you can smoke. I personally have no problem with either of them, your health. But point to the matter, that is the aspiration of the society. If Mrinal Sen movies are the aspiration of your society, then do not complain that that is what you get. Yeah. শুনলেন আপনারা প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা সঞ্জীব সান্যাল, যিনি নিজেকে অন্তত বাঙালি বলে মনে করছেন না বোধহয় আজকাল আর। বাঙালিদের মধ্যে উচ্চাকাঙ্ক্ষার অভাব আছে, পাড়ার থেকে আড্ডা দিয়ে নিজেদেরকে আতেল মনে করে। মৃণাল সেনের ছবি তাদের আদর্শ। সঞ্জীব সান্যালের বক্তব্যে তোলপাড়, প্রতিবাদ সোশ্যাল মিডিয়ায়, পোস্ট তৃণমূল কংগ্রেসেরও। একদমই বাঙালিদের মধ্যে উচ্চাকাঙ্ক্ষার দৈন্য রয়েছে, যেমন বলেছেন তিনি বলেছেন সিগারেট মদে নিজেকে ডুবিয়ে পাড়ার থেকে আড্ডা দিয়ে নিজেকে আতেল মনে করেন। মৃণাল সেনের ছবি তাদের আদর্শ। মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আর্থিক উপদেষ্টা কাউন্সিলের সদস্য তথা অর্থনীতিবিদ সঞ্জীব সান্যালের। আর তার এই যে মন্তব্য, এই মন্তব্যের প্রেক্ষিতে কিন্তু তৃণমূলও পাল্টা তোপ দেখেছে। একটু আগে দিলীপ ঘোষের বক্তব্য আপনাদের শোনাচ্ছিলাম, তৃণমূল তারাও কিন্তু এই মন্তব্যের নিন্দা করেছে এবং এক্স হ্যান্ডেলে তৃণমূলের পক্ষ থেকে বাংলা বিদ্বেষী বিজেপি নিজেদের সব মাত্রা ছাড়িয়ে গিয়েছে এমনটাই বলা হয়েছে। এবং আরো বলা হয়েছে আধুনিক দিনের মির্জাফরদের তালিকায় নতুন সংযোজন। সঞ্জীব সান্যাল বাংলার গৌরবময় সংস্কৃতির প্রকাশ্যের সমালোচনা করে নিজেকেই বোকা বানিয়েছেন। বাংলা বিরোধী বিজেপি নেতাদের পদাঙ্ক অনুসরণ করে তিনি আমাদের সাংস্কৃতিক আদর্শ মৃণাল সেন এবং কলকাতার প্রভূত সংস্কৃতিকে উপহাস করেছেন, এমনই মন্তব্য তৃণমূলের। সঞ্জীব সান্যাল প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা, তার এই মন্তব্য। তারপর দিলীপ ঘোষ বলছেন যে ভুল কি বলেছেন সঞ্জীব সান্যাল, এটাই তো কালচার হয়ে দাঁড়িয়েছে, যেভাবে তোলাবাজি চলছে এবং সন্ধেবেলায় গিয়ে বিভিন্ন পার্টি অফিসগুলোতে মদ সিগারেটের আসর বসে, এমনটাই দিলীপ ঘোষ মনে করছেন। এই নিয়ে আমরা এই মুহূর্তে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি, অভিনেতা খরাজ মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। খরাজদা, কলকাতা টিভিতে আপনাকে স্বাগত জানাবো। প্রথমে আপনাকে জানাই যে মৃণাল সেনের ছবিকে তাদের আদর্শ বলছেন, অর্থাৎ বাঙালি এই মুহূর্তে উচ্চাকাঙ্ক্ষা নেই, মদ গাঁজা সিগারেটে তিনি গুজে থাকে, বুধ হয়ে থাকে, এমনটা মনে করছেন প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা। দিলীপ ঘোষ বলছেন যে সঞ্জীব সান্যাল তো ঠিকই বলেছেন। তো হয়ে গেল, মানে উনি মানে ওনার যেটা প্ল্যান অফ অ্যাকশন যা করছেন উনি, সেটা তো ঠিকই হয়ে গেল। মানে ঘটনা হচ্ছে ওনার ধারণা তো এতই যে উনি এত মানে কথাগুলো বলছেন যে এই আইডিয়াল যে সমস্ত মদ গাঁজায় তুলে থাকেন, এখানে আমরা এরকম অবস্থার মধ্যে থাকি, তো তার মধ্যে উনিও আছেন, উনিও তারই মধ্যে পড়ছেন, তো উনিও তাহলে তাই করেন নিশ্চয়ই। তখন আমাদের সম্পর্কে কথা বলতে পারেন, তাহলে উনি নিজেও তাই করেন নিশ্চয়ই, তা নাহলে উনি জানলেন কি করে এরকম ঘটনা। বেশ, অনেক ধন্যবাদ খরাজদা। কথা বলছিলাম অভিনেতা খরাজ মুখোপাধ্যায়ের সঙ্গে। একটি পডকাস্টে বাংলার অধঃপতন নিয়ে সঞ্জীবকে প্রশ্ন করেছিলেন ওই শোয়ের সঞ্চালক, আর সেখানেই এই মন্তব্য করেন তিনি। আর এর পাল্টা হিসেবে বাংলা বিদ্বেষী বলে আক্রমণ তৃণমূলের, যেমনটা একটু আগে আপনাদের জানাচ্ছিলাম। আর কি বলেছেন সঞ্জীব সান্যাল আরও একবার জানিয়ে রাখি, বাঙালিদের মধ্যে তিনি বলছেন উচ্চাকাঙ্ক্ষার দৈন্য রয়েছে, সিগারেট মদে নিজেকে ডুবিয়ে পাড়ার থেকে আড্ডা দিয়ে নিজেকে আতেল, কোট আনকোট আতেল মনে করে। মৃণাল সেনের ছবি তাদের আদর্শ, এমনই মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আর্থিক উপদেষ্টা কাউন্সিলের সদস্য তথা অর্থনীতিবিদ সঞ্জীব সান্যালের। আরো বাড়তে সময় আরো একটা ছোট্ট বিরতির সঙ্গে আরো খবর নিয়ে সঙ্গে থাকবেন। এবার যে খবরে নজর রাখবো বিরতির পর, তা হলো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি 600 জন আইনজীবীর। আর এরপরেই কংগ্রেসকে নিশানা করে মোদির পোস্ট, বাকিদের ধমকানো চমকানো কংগ্রেসের সংস্কৃতি, এই পোস্টই করা হয়েছে। 5 দশক আগে এই কংগ্রেসই প্রতিশ্রুতিবদ্ধ বিচার ব্যবস্থার কথা বলেছিল। কংগ্রেস আসলে লজ্জাজনকভাবে বাকিদের আনুগত্য চায়, দেশের প্রতি তাদের কোনো প্রতিশ্রুতি নেই। সোশ্যাল মিডিয়ায় মোদির পোস্ট, কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী বিচার বিভাগকে প্রভাবিত করার চেষ্টা করছে। প্রধান বিচারপতিকে চিঠিতে অভিযোগ নামী আইনজীবীদের। আর এরপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এবং সেই পোস্টের ছত্রে ছত্রে কংগ্রেসকে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় মোদির পোস্ট, কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী বিচার বিভাগকে প্রভাবিত করার চেষ্টা করছে।
আর এবার নরেন্দ্র মোদীকে তোপ মল্লিকার্জুন খাড়গের, তিনি কি বলছেন না দেশের প্রতিষ্ঠানগুলিকে আপনি ব্যক্তিগত সম্পত্তি মনে করেন। নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে তিনি বলেছেন কেন গণতন্ত্রকে ধ্বংসের অভিযোগে সরব হন 4 জন, এবং তিনি এটাও বলেছেন যে কেন একজন বিচারপতিকে রাজ্যসভায় মনোনীত করেন, এই প্রশ্ন তুলেছেন মল্লিকার্জুন খাড়গে। এরই পাশাপাশি তার বক্তব্য, কেন কলকাতা হাইকোর্টে প্রাক্তন বিচারপতিকে প্রার্থী করলেন, মোদীকে আক্রমণ করে বিবৃতি কংগ্রেস সভাপতির। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাল্টা আক্রমণ করেছেন। এর আগে আপনাদের দেখালাম যে এই যে 60 জন বিচারপতি বা এই বিচার ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত তারা যে প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন, তারপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সোশ্যাল মিডিয়া পোস্ট করে কংগ্রেসকে আক্রমণ করেছেন ছত্রে ছত্রে। আর তার পাল্টা হিসেবে মল্লিকার্জুন খাড়গে মোদীকে তোপ দেখে বলছেন দেশের প্রতিষ্ঠানগুলিকে আপনি ব্যক্তিগত সম্পত্তি মনে করেন। কেন গণতন্ত্রকে ধ্বংসের অভিযোগে সরব হন 4 জন বিচারপতি, কেন একজন বিচারপতিকে রাজ্যসভায় মনোনীত করেন, কেন কলকাতা হাইকোর্টে প্রাক্তন বিচারপতিকে প্রার্থী করলেন, মোদীকে আক্রমণ করে বিবৃতি কংগ্রেসের সভাপতির। আর এবার যে ছবি দেখাবো বা যে খবর আপনাদের শোনাবো তা হলো বাঁকুড়ার ইন্দাস। সেখানে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি মনোরঞ্জন নন্দীর নাচের ভিডিও, যা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিও অবশ্যই দেখাবো, যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। আর ভিডিওতে ঠিক কি দেখা যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের ওই বুথ সভাপতি এক মহিলার হাত ধরে একেবারে উদ্দাম নাচ নাচছেন। নেশাগ্রস্ত অবস্থায় মনোরঞ্জন নন্দী স্টেজে উঠে মহিলার সঙ্গে নাচ করছেন, দেখুন না সেই ছবি। অত্যন্ত লজ্জার ঘটনা, তৃণমূল কংগ্রেস দিশা হারিয়েছে বললেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। কি বলছেন সৌমিত্র খাঁ, শুনুন। তৃণমূল কংগ্রেস সবকিছু শালীনতা ছাড়িয়ে যায়। সন্দেশখালীতে যেভাবে মা বোনেদের উপর অত্যাচার করছে, তো ইন্দাসের বুথ প্রেসিডেন্ট অশ্লীলভাবে নৃত্য করবে, এটাই তো স্বাভাবিক। তৃণমূল কংগ্রেস দিশা হারিয়েছে। তাদের নেতাকর্মীরা জানে পয়সা থাকলে সব কিছু, তারা ভোগ বিলাসে পুরোপুরি পরিণত হয়ে গেছে। দেখুন, কে কোথায় আনন্দ করবে, মজা করবে, নাচবে, গাইবে, সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। সেটা নিয়ে দল কথা বলবে, সেটা নিয়ে আমার কথা বলার কিছু নেই। কিন্তু এমন কারো কাছ থেকে মহিলাদের নিয়ে শুনবো না, বা চালনি ছুঁচকে বিচার করা শুনবো না, যিনি সারাক্ষণ মহিলাকে ভোগ বিলাসের বস্তু মনে করেন।
এবার যে ছবি দেখাবো, যে খবর আপনাদের বলবো, সোশ্যাল মিডিয়ায় কার্টুন পোস্ট করেছে তৃণমূল। হ্যাঁ, কার্টুন এর আগেও আমরা দেখেছি এরকম ঘটতে বিভিন্ন দলের ক্ষেত্রে। এবার তৃণমূল কার্টুন পোস্ট করলো সোশ্যাল মিডিয়ায়। এবার এই যে সাবজেক্ট, এই কার্টুন পোস্ট ঠিক কি নিয়ে আপনাদের শোনাই। বাংলায় ঢোকার পথ দুর্গে পরিণত, প্রহরীর ভূমিকায় মমতা বন্দ্যোপাধ্যায়, কার্টুন পোস্ট করা হয়েছে। এবং এই পোস্ট তৃণমূলের, জানিয়ে রাখি এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। প্রহরীর ভূমিকায় মমতা বন্দ্যোপাধ্যায়, হামাগুড়ি দিয়ে ঢোকার চেষ্টা বহিরাগত বিজেপি জমিদারদের, পদাঘাতের জন্য প্রস্তুত থাকুন। দেখুন পাশেই দেখাচ্ছি আপনাদের সেই কার্টুন, এই পোস্ট তৃণমূলের। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে এই ছবি, এবং পদাঘাতের জন্য প্রস্তুত থাকুন এরকম নানান লেখা রয়েছে। এবং কার্টুনে দেখানো হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমন রয়েছে তার অবয়ব তৈরি করা হচ্ছে, পাশাপাশি সিঁড়ি দিয়ে বেয়ে উঠতে চাইছেন বিজেপি নেতাকর্মীরা, সেই ছবিও দেখানো হয়েছে। প্রহরীর ভূমিকায় মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই উল্লেখ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। হামাগুড়ি দিয়ে ঢোকার চেষ্টা বহিরাগত বিজেপি জমিদারদের, এই লেখাও কিন্তু রয়েছে সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেসের এই ব্যঙ্গচিত্রে। তৃণমূলের ব্যঙ্গচিত্র, ব্যঙ্গ তরজা আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ আরো বিস্তারিত জানাবেন। দেবজ্যোতি, আমরা তো দেখতেই পাচ্ছি ব্যঙ্গচিত্র, তৃণমূলের পক্ষ থেকে কি বার্তা বোঝাই যাচ্ছে স্পষ্ট? দেখো, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যেই কিন্তু সোশ্যাল মিডিয়াকে তারা ব্যবহার করতে শুরু করেছেন। এবং দেখো, যেভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে মন্তব্য করেছেন, বা দিলীপ ঘোষ যেভাবে মন্তব্য করতে শুরু করেছেন, তা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বিশেষ সেল তৈরি করা হয়েছে। এবং সেখানে কিন্তু বিভিন্ন কার্টুনের মাধ্যমে তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রচার শুরু করেছেন। ইতিমধ্যেও কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গাতেও তারা কিন্তু সেই প্রচার করছেন। সেই প্রচারে যেমন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, দিলীপ ঘোষ ঠাঁই পেয়েছে, তেমনি কিন্তু লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প ঠাঁই পেয়েছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যেসব সরকারি কর্মসূচিগুলো ছিল, সেই কর্মসূচিও কিন্তু সেই কার্টুনের মাধ্যমে ঠাঁই পেয়েছে। তারপরে দেবজ্যোতি, আগামী দিনে আরো এরকম পোস্ট আমরা পেতে পারি, দেখতে পারি সোশ্যাল মিডিয়ায়? নির্বাচন এগিয়ে আসছে, ততই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়াকে তারা ব্যবহার করছেন। শুধুমাত্র এই কার্টুন চিত্র নয়, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন জায়গাতে ইতিমধ্যেই কিন্তু গ্লোসাইন বোর্ডের মাধ্যমেও কিন্তু প্রচার শুরু হয়েছে। তবে মূলত তারা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছেন এই প্রচারের অঙ্গ হিসেবে, এই কার্টুন চিত্রের মাধ্যমে। তুমি আমাদের সঙ্গে থাকো দেবজ্যোতি। তৃণমূলের কার্টুনে এবার বিজেপির কটাক্ষ, তাও আপনাদের বলবো। তার আগে আরেকবার দেখে নিন ব্যঙ্গচিত্র তরজা, কিভাবে একেবারে কার্টুনের মাধ্যমে বার্তা দিতে চাইছে তৃণমূল। লোকসভা নির্বাচনের আগে এরকম আরো অনেক কার্টুন পোস্ট করবে সোশ্যাল মিডিয়ায় তৃণমূল, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। একদমই, এর পাল্টা কার্টুন কিন্তু বিজেপির পক্ষ থেকেও কটাক্ষ করা হয়েছে। পশ্চিমবঙ্গে বিচ্ছিন্নতাবাদী রাজনৈতিক ধারণা তৈরির চেষ্টা করা হচ্ছে, এমনটাই মনে করছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি এই সংক্রান্ত একটি পোস্টও করেছেন। শুধুমাত্র নিম্নমানের নয়, বাংলার ভবিষ্যতের জন্যও ভয়ঙ্কর, সারা দেশের পক্ষেও বিপজ্জনক, পোস্ট করে বলছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দেবজ্যোতি ঘোষ রয়েছেন। দেবজ্যোতি, যত দিন যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এই লোকসভা ভোট যত এগিয়ে আসছে, ততই প্রচারের নানা কৌশল নিচ্ছে রাজনৈতিক দলগুলো, এবং সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছে প্রত্যেকটি রাজনৈতিক দলই, তা সিপিএম, বিজেপি বা তৃণমূল কংগ্রেস যেই হোক। কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসের এই যে ব্যঙ্গচিত্র, তা দেখে বিজেপির রাজ্য সভাপতি তিনি বলছেন এটা একেবারে গোটা দেশের কাছে বিপজ্জনক, দেশের জন্য, এবং বিচ্ছিন্নতাবাদী রাজনৈতিক ধারণা তৈরির একটা চেষ্টা হচ্ছে। দেখো, সুকান্ত মজুমদারের যে মন্তব্য, তা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও প্রতিক্রিয়া জানানো হয়েছে। তারা যেটা বলতে চাইছেন যে কোথায় বিচ্ছিন্নতাবাদের তিনি ছোঁয়া পাচ্ছেন, কারণ তৃণমূল কংগ্রেস কিন্তু এ রাজ্যে যে ক্ষমতায় এসেছে মানুষের কথা বলে, মানুষের বাংলার গণতন্ত্রের কথা বলে, এবং সাধারণ মানুষের যে চাহিদা, সেই চাহিদা পূরণের কথাই তারা বলে ক্ষমতায় এসেছেন। তারপর থেকে সমস্ত ধর্মের মানুষকে নিয়ে তৃণমূল কংগ্রেস চলতে চাইছেন। তবে বিজেপির পক্ষ থেকে বিশেষ কয়েকটি ধর্মকে তারা গুরুত্ব দিচ্ছেন, এবং বাকি বেশ কয়েকটি ধর্মকেও তারা একেবারে অচ্যুত মনে করছেন। সেই নিয়েই কিন্তু তৃণমূল কংগ্রেস বলেছেন যে এই বিচ্ছিন্নতাবাদীদের মদত কিন্তু ভারতীয় জনতা পার্টি দিচ্ছেন। তবে এই ব্যঙ্গচিত্রের ইতিহাস কিন্তু নতুন নয়।
প্রাচীন কাল থেকেই কিন্তু ব্যঙ্গচিত্রের মাধ্যমে প্রচার বিভিন্ন জায়গাতেই আমরা লক্ষ্য করে থাকি, কখনো দেয়ালে, কখনো সোশ্যাল মিডিয়াতে। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নতুন একটা প্রক্রিয়া নেওয়া হয়েছে। তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ব্যঙ্গচিত্র তুলে ধরছেন এবং যেসব বক্তব্য বিজেপির নেতৃত্ব কয়েকদিন ধরে করছেন বা কুকথা তারা বলছেন, তা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আরো বেশ কিছু ব্যঙ্গচিত্র আগামী পর্বেতেও আসবে বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে। বেশ, অনেক ধন্যবাদ দেবজ্যোতি। কথা বলছিলাম প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। দেবজ্যোতি যেমনটা বলছিল যে ব্যঙ্গচিত্র বা এই নির্বাচনী ব্যঙ্গচিত্র তো দেখেই থাকি আমরা, কখনো আমার আপনার বাড়ির দেওয়ালে, আর এখন সোশ্যাল মিডিয়ার ওয়ালে। এখন সময় বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকবেন। সুন্দরবন এলাকায় নদীর বাঁধ মেরামতের দাবিতে নদীর বাঁধের ওপরেই বিক্ষোভ গ্রামবাসীদের। এবার সেই ছবি দেখাবো আপনাদের। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমা হিঙ্গলগঞ্জের সুন্দরবন লাগোয়া রায়মঙ্গল নদীর রমাপুর এলাকার এই ঘটনা, সেই ছবি দেখবেন। যেটা অভিযোগ জানিয়ে রাখি, রায়মঙ্গল নদীর বাঁধের ওপর দিয়ে জেসিবি গাড়ি নিয়ে গেছে এক ঠিকাদার। সেই গাড়ি নিয়ে যাওয়ার কারণেই নদীর বাঁধের ক্ষয়ক্ষতি হয়েছে, আর সেই ক্ষয়ক্ষতি যাতে মেরামত হয় দ্রুত, সে কারণে বাঁধের ওপরেই চলছে প্রতিবাদ বিক্ষোভ। দেখুন সেই ছবি। অবিলম্বে নদী রাস্তা সংস্কার করতে হবে। বুকে কি অবস্থা আমাদের কেউ দেখার লোক, বেআইনিভাবে গাড়ি যাবে কেন, জবাব দাও। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, রায়মঙ্গল নদীর বাঁধের ওপর দিয়ে একটি মাটি কাটার গাড়ি যায় এবং সেই গাড়ি নিয়ে যাওয়ার কারণেই নদী বাঁধের ক্ষয়ক্ষতি হয়েছে, আর তাই বাঁধ দ্রুত মেরামত করতে হবে সেই দাবি তুলছেন এলাকার মানুষজন। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, নদী বাঁধের ক্ষতি হয়েছে। খুব স্বাভাবিকভাবেই সুন্দরবন লাগোয়া এই সমস্ত অঞ্চলগুলোতে প্রত্যেক বছরই সমস্যায় পড়েন সাধারণ মানুষজন। বুকে কি অবস্থা আমাদের কেউ দেখার লোক। দুর্গাপুরে প্রচার শুরু করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুকৃতি ঘোষাল। দুর্গাপুরের সিটি সেন্টারের কবিগুরু মোড় থেকে ভগৎ সিং মোড় পর্যন্ত মিছিল করে তিনি প্রচার শুরু করলেন। কবিগুরু মোড়ে সবজির দোকান এবং মাছের দোকানের ক্রেতা বিক্রেতা যারা ছিলেন তাদের সঙ্গে আলাপ করেন, পথ চলতি মানুষ যারা ছিলেন তাদের সঙ্গেও জনসংযোগ করেন বাম প্রার্থী। দেখছেন সেই ছবি, কিভাবে তিনি প্রচার সারছেন, দেখছেন সেই ছবি। সুকৃতি ঘোষাল তিনি বাম প্রার্থী, পথে নেমে জনসংযোগ সুকৃতি ঘোষালের। নির্বাচন যত এগিয়ে আসছে, কেন্দ্রে যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু তাদের মতো করে প্রচার সারছেন, জনসংযোগে বেশি জোর দিচ্ছেন, চমকও রাখছেন কর্মসূচিতে। দুর্গাপুরের সিটি সেন্টারের কবিগুরু মোড় থেকে ভগৎ সিং মোড় পর্যন্ত মিছিল করেন বাম প্রার্থী। জাতীয় নির্বাচন কমিশনের তৃণমূল 5 সদস্যের দল তৃণমূলের পক্ষ থেকে যাচ্ছে নির্বাচন কমিশনে। এর আগে বিভিন্ন অভিযোগ নিয়ে, বিভিন্ন দাবি নিয়ে আমরা দেখেছি তৃণমূলের প্রতিনিধি দল তারা গেছেন নির্বাচন কমিশনে, এবং আজকে জাতীয় নির্বাচন কমিশনে 5 সদস্যের যে দল গেছে তৃণমূলের পক্ষ থেকে। একদমই, এর আগে আমরা দেখেছি যে একের পর এক অভিযোগ উঠছে এবং বিরোধী রাজনৈতিক দলগুলি প্রত্যেকেই একে অপরের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করছেন। যারা গিয়েছেন তৃণমূল কংগ্রেসের ডেরেক ওব্রায়েন, দোলা সেন, শশী পাঁজা থেকে সাকেত গোখলে সহ 5 সদস্যের প্রতিনিধি দল, তারা বিজেপির বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করছেন। আর কি কি অভিযোগ রয়েছে দেবজ্যোতি ঘোষের কাছ থেকে জানবো। দেবজ্যোতি, কি কি অভিযোগ নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল? দেখো, জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস হচ্ছেন বেশ কয়েকটি কারণ রয়েছে। যেভাবে প্রধানমন্ত্রী বিজেপির যে প্রার্থী রয়েছেন কৃষ্ণনগরের অমৃতা রায়, তার সঙ্গে যে টেলিফোনে কথা বলেছেন এবং বেশ কিছু আর্থিক বিষয় নিয়ে তিনি যেভাবে কথা বলেছেন সেগুলো নির্বাচন বিধিভঙ্গের সামিল। এছাড়াও তারা কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি তমলুক আসন থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার বিরুদ্ধেও তারা যেমন অভিযোগ জানাবেন, তেমনি কেন্দ্রীয় বাহিনীকে যেভাবে অপব্যবহার করা হচ্ছে তার বিরুদ্ধেও তারা অভিযোগ জানাবেন। এছাড়াও তারা দিলীপ ঘোষ গত কয়েকদিন ধরে যেভাবে বারবার
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বক্তব্য রাখছেন, তৃণমূল কংগ্রেসকে নিয়ে বক্তব্য রাখছেন। অর্থাৎ নির্বাচনে যে এনসিসি চালু হয়েছে তারপরেও যেভাবে তারা ব্যবহার করছেন বা যেভাবে প্রধানমন্ত্রী বিভিন্ন বক্তব্য রাখছেন, এছাড়াও যে 100 দিনের যে মজুরি বৃদ্ধি করা হয়েছে তাতেও নির্বাচন বিধি ভঙ্গ করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ। সেই সমস্ত অভিযোগ নিয়ে তারা জাতীয় নির্বাচন কমিশনের কাছে যাচ্ছেন। সেখানে সাকেত গোগলে থেকে শুরু করে ডেরেক ওব্রায়েন তারা সকলে উপস্থিত থাকবেন এবং তারপরে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয় সেটা দেখার। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবারে যে লোকসভা নির্বাচন সেটিকে অতিরিক্ত গুরুত্ব তারা দিচ্ছেন, কারণ ধন্যবাদ দেবজ্যোতি। আরো বড় আজকের মতো এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।